ঢাকার যানজট নিরসনে চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রী। বৃত্তাকার অংশে শিগগিরই নামবে ওয়াটার বাস, জানালেন নৌমন্ত্রী। বিএনপি পুরনো ফ্যাসিবাদের পথে হাঁটছে, অভিযোগ জামায়াত আমিরের। যে কোনো বৈষম্যের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা। যাত্রাবাড়ীতে শহীদের প্রাথমিক তালিকায় ৮৫ জন শনাক্ত, বললেন চিফ প্রসিকিউটর। আরও বাড়তে পারে এই সংখ্যা। এবং জ্বালানি সংকট সমাধানে সৌর বিদ্যুতেই ছুটছে সরকার, বললেন অর্থ উপদেষ্টা। খাতের উন্নয়নে নীতি কাঠামো চান ব্যবসায়ীরা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। ঢাকার যানজট নিরসন, পরিবেশ রক্ষা ও যোগাযোগ ব্যবস্থা সহজ করতে চারপাশের নৌপথকে সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও নৌমন্ত্রী এবং ঢাকার ২ সিটি কর্পোরেশন প্রশাসকদের সঙ্গে বৈঠকে এমন নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে নৌমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঢাকাকে ঘিরে থাকা ৪টি নদীতে ওয়াটার বাস চালু করতে চায় সরকার। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী ইশতেহার ঢাকাকে নিরাপদ ও টেকসই নগরী হিসেবে গড়ে তোলা। সেখানে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে যানজটকে। এই সংকট দূর করে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নগরকে ঘিরে থাকা নৌপথ সচলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে রোববার সচিবালয়ে সড়ক পরিবহন ও নৌমন্ত্রী এবং ঢাকার ২ সিটি কর্পোরেশনের প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে সড়ক পরিবহন মন্ত্রী জানান, শহরের চারপাশের নৌপথ পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। এজন্য ৪টি নদীতে ওয়াটার বাস চলাচল শুরু করা হবে। দূষণটা মুক্ত করার ক্ষেত্রে এটা একটা বড় চ্যালেঞ্জ এবং আমরা এই দূষণ মুক্ত করবার জন্য সরকারের পরিকল্পনা আছে। আর এই ঢাকার চারিপাশে নদীগুলি যাতে ওয়াটার বাস সহ নৌ চলাচলের জন্য যাত্রীরা উপভোগ্য করতে পারে, সেই পরিকল্পনার অংশ হিসেবে আজকে বসা এবং তার জন্য করণীয়গুলি নির্ধারণ করা এবং সেই কাজগুলি ২ থেকে ৩ মাসের মধ্যে চূড়ান্তভাবে আরেকবার বসে করণীয় নির্ধারণ এবং কিছু করণীয় ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে, তার অগ্রগতি পর্যালোচনা হবে। বৃত্তাকার নৌপথকে জাতীয় পর্যটক বান্ধব হিসেবে গড়ে তোলার কথাও জানান তিনি। ১০ বছরে ৫৭ কোটি টাকা বিআইডব্লিউটিসি লস করেছে। সেই লসের কারণও আমরা খুঁজে দেখছি, বাট এটা ফাংশন করেনি। আমি বলেছি যে ওয়াটার দূষণ একটা, যাত্রীর স্বল্পতা একটা কারণ, আর হচ্ছে এই রুটে পর্যাপ্ত সংখ্যক ওয়াটার বাস নামানো যায়নি। আর ঢাকা ২ সিটি কর্পোরেশনের প্রশাসকরা জানান, সড়কের মতো নৌপথকেও ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই নৌপথকে ব্যবহার করতে গেলে বিভিন্ন জায়গায়, যেই জায়গায় সিটি কর্পোরেশন কিংবা অন্য গার্মেন্টসের যে কেমিক্যাল যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো নদীতে থেকে কিভাবে রোধ করা যায়, রোধ করে পানি দূষণ থেকে কিভাবে একটা সচল নদীকে তৈরি করা যায়, সেই বিষয় নিয়েই মূলত কথা হয়েছে। সকলের সমন্বয়ে এই বিষয়গুলোকে একটা নদীপথে নতুন করে এখানে বোর্ডের মাধ্যমে চলাচলের জন্য জনগণকে একটা উন্মুক্ত করে দেওয়া। ওয়াসার আজকে সোয়ারের যে সিস্টেম আছে এগুলোকে কিভাবে কোথায় কোথায় এগুলোকে ঠিক করতে হবে সেগুলো আইডেন্টিফাই হয়েছে। সেগুলো পরবর্তী মিটিংয়ে আমরা যত দ্রুত সম্ভব সেগুলোকে কার্যকর করার জন্য চেষ্টা করব। বন্ধ হয়ে যাওয়া গাবতলী সদরঘাট নৌ রুটে আওয়ামী লীগ সরকার ৫৭ কোটি টাকা লোকসান করেছে বলে জানায় ২ সিটি কর্পোরেশন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী হতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, এই বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত, মানবিক, পেশাদার ও সেবামুখী হয়ে গড়ে উঠতে হবে। সকালে রাজশাহী সারদা একাডেমিতে ২৭তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সেই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পুলিশ কর্মকর্তাদের সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আমরা একটা পরিসংখ্যান নিয়েছি বিগত ৫-৬ মাসের এবং তার আগের পিরিয়ডে। এখানে যে অপরাধ প্রবণতা
বা কোথাও এরকম মোম রেখে যাওয়ার ঘটনাগুলো তদন্ত করে আমরা দেখেছি যে আনুপাতিক হারে তুলনামূলক বিচারে এটা খুবই কম। আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী, তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। তো সেই জন্য আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি। বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও দীর্ঘস্থায়ী হবে বলে আশা প্রকাশ করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে নেপাল ও বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে দুই দেশের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন হবে বলেও জানান মির্জা ফখরুল। And we believe that this event will definitely strengthen our friendship with Nepal. Nepal is our friend since long. Even before the liberation war or partition, we had a close connection with Nepal. When we look on the north in October, month of October, we see the peak of Kanchenjunga from here. And from Himalaya is visible from here. The Kanchenjunga is visible. ক্ষমতাসীন বিএনপির কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিফলন দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে জাতীয় প্রেসক্লাবে জুলাই অভ্যুত্থান বিষয়ক এক আলোচনায় তিনি বলেন, দেশে কোনো ধরনের বৈষম্য বরদাস্ত করা হবে না। জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা দমনের যে কোনো চেষ্টা প্রতিহতের ঘোষণা দেন অনুষ্ঠানে আলোচকরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। জাতীয় প্রেস ক্লাবে জুলাই অভ্যুত্থান বিষয়ক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি। এতে বক্তারা বলেন, বিএনপি জনগণের প্রত্যাশার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জনগণের সাথে যে ওয়াদা করেছেন সংস্কার করবেন, এই সংস্কারগুলি করেন, কারণ আপনি মনে করেন না আপনি সর্বশেষ প্রধানমন্ত্রী। একটাই দাবি আমাদের, নতুন আপাতত কোনো দাবি নাই, গণভোটের রায় বাস্তবায়ন চাই, আমরা রাষ্ট্রের কাঠামোর মেরামত চাই। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ আমলে বিএনপি জামায়াত সহ বিরোধী রাজনৈতিক দলগুলো নিপীড়নের শিকার হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিয়ে সরকারি দল একই পথে হাঁটছে। তখনকার ফ্যাসিস্টরা যা করেছে হুবহু তার একটা ফটোকপি আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কোন জিনিসটা আপনারা বাদ দিয়েছেন, কোন জিনিসের পরিবর্তন করেছেন? ওরা যেমন বিরোধী মতকে দমন করার জন্য ষড়যন্ত্র, অপপ্রচার এবং বল প্রয়োগের আশ্রয় নিয়েছিল, আপনারা সবগুলা ইতিমধ্যে নিয়ে ফেলেছেন। নিজেদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন না দেখলে জনগণ সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে বলেও মত দেন তিনি। যদি কোনো সরকার জনগণের অভিপ্রায়কে সম্মান করে চলে, তাহলে সেই সরকার মানুষের মনোজগতে শক্ত আসন বা ভিত্তি গড়ে তোলে। আর মানুষের অভিপ্রায়কে যারা অপমান অগ্রাহ্য করে, জনগণ তাদের অন্তর থেকে তাদেরকে ঘৃণা করে, প্রত্যাখ্যান করে। বর্তমান সরকারকে গণভোটের রায় মেনে নেয়ার আহ্বানও জানান ডাক্তার শফিক। জুলাইকে সব কিছুর বিনিময়ে বাঁচিয়ে রাখবো, কারণ জুলাই এসেছে মূলত বৈষম্যকে মুগুরের আঘাত দেওয়ার জন্য। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সুষ্ঠু সাংবাদিকতা ছাড়া আধুনিক রাষ্ট্র কল্পনা করা যায় না বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, সাংবাদিকতা সভ্যতার এক অনিবার্য স্তম্ভে পরিণত হয়েছে। সত্য উদ্ঘাটন, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থ রক্ষাই সাংবাদিকতার মূল দায়িত্ব বলেও উল্লেখ করেন মন্ত্রী। যেখানে সাংবাদিকতা নাই, সেখানে আসলে একটা রাষ্ট্র আদৌ আছে কিনা এই প্রশ্ন দেখা দেয়। রাষ্ট্রবিজ্ঞানীরা, সমাজবিজ্ঞানীরা বলেছেন যে সাংবাদিকতাবিহীন রাষ্ট্র আর রাষ্ট্রবিহীন সাংবাদিকতার মধ্যে যদি কাউকে বেছে নিতে হয়, যে কোনো সভ্য মানুষ রাষ্ট্রবিহীন সাংবাদিকতাকে বেছে নেবে। সাংবাদিকতা এত বড় একটা অনিবার্য অনুষঙ্গে রূপান্তরিত হয়েছে সভ্যতার প্রক্রিয়াতে। আলোকচিত্রের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ফ্যাসিবাদদের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এই ইতিহাস যেন আবার ফিরে না আসে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোকচিত্র প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন। এ সময় ফ্যাসিস্টের দোসরদের পুনর্বাসন রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। উষা ফেরদৌসের রিপোর্ট।
জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিপিজেএ ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে আয়োজিত ফ্যাসিবাদের 15 বছর ও 24-এর গণ অভ্যুত্থান শীর্ষক বিশেষ আলোকচিত্র প্রদর্শনীতে জুলাইয়ের রক্তাক্ত দিনের কথা তুলে ধরা হয়। সমাপনী অনুষ্ঠানে জুলাইয়ের রক্তঝরা দিনগুলোর কঠিন পরিস্থিতি তুলে ধরে আগামীতে যেন ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। সাংবাদিকরা প্রতিবাদ করেছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বক্তব্য স্বাধীনতার জন্য, দেশের সুশাসনের জন্য এবং মানবাধিকারের জন্য। আপনারা সেই কথা ভুলে যাচ্ছেন। আমরা সবাই নিরাপত্তা পাওয়ার জন্য, একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আমরা কাজ করছি। স্মৃতি হচ্ছে একটা জীবন্ত ইতিহাস। এই ইতিহাসের দিকে তাকালে মাঝে মাঝে অতীতের অনেক কথা মনে পড়ে এবং এই অতীতের কথা মনে পড়ার মধ্য দিয়ে ভবিষ্যৎ পথ নির্দেশনার একটা রূপরেখা পাওয়া যায়। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশের কঠিন অতীত নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এই আলোকচিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা কতটা নির্যাতনের এবং ভয়ঙ্কর দিবস এবং রজনী পার হয়ে এখানে এসেছি সেটি একবার করলে হবে না, বারে বারে, এবং এই শুধু ঢাকাতে না, প্রতিটি বিভাগীয় শহরে যদি সম্ভব হয় সেখানেও এই চিত্র প্রদর্শনী ব্যবস্থা করতে হবে। বর্তমান সরকারও ভুল ত্রুটির ঊর্ধ্বে নয় মন্তব্য করে সেগুলোকে সংশোধনে সবাইকে পাশে থাকার আহ্বানও জানান এই বিএনপি নেতা। সরকারের ত্রুটি থাকতে পারে, ভুল থাকতে পারে, সেগুলো আমরা সবাই মিলে ঠিক করার জন্য তার পাশে গিয়ে দাঁড়াবো। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। শিক্ষিত বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে দেশ বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বগুড়ায় এআই প্রযুক্তির দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, এআই প্রযুক্তিতে পার্শ্ববর্তী দেশ এগিয়ে গেলেও বিগত সরকার পারেনি। তবে বিএনপি সরকার আগামী 1.5 বছরে 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছে। এআই প্রযুক্তি আমাদের সাধারণ মানুষ বা অনেকের ধারণাই নাই, যেটি অনেক আগে আমাদের পার্শ্ববর্তী দেশ কার্যক্রম শুরু করে তারা পৃথিবীর মধ্যে 1 নম্বরে রয়েছে আয়ের দিক থেকে। আগের সরকারগুলো সমালোচনা করব না, শুধু এইটুকু বলবো যে তারা পারেনি, তারা ব্যর্থ হয়েছে। আমরা প্রত্যেকটি যুব এবং যুব নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে চাই, এটি হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। এবং আমরা কোনো শিক্ষিত বেকার যুবক ঘরে যাতে বসে না থাকে, আমরা বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষিত করে, তাদের স্কিল ডেভেলপমেন্ট করে, তাদেরকে 3rd ল্যাঙ্গুয়েজ শিখিয়ে আমরা যাতে দেশে এবং বিদেশে তাদের কর্মসংস্থান নিশ্চিত করতে পারি। 24 জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীতে শহীদ হওয়াদের মধ্যে 85 জনকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। বিকেলে জুলাই গণ অভ্যুত্থানে যাত্রাবাড়ীতে শহীদ ও আহতদের বিষয়ে গণশুনানি শেষে একথা জানান তিনি। চিফ প্রসিকিউটর বলেন, যাত্রাবাড়ীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ অগ্রাধিকার দিয়ে বিচার করা হবে। প্রাথমিক তালিকায় পাওয়া সংখ্যা ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে জানান তিনি। আমরা যে পরিসংখ্যান পেয়েছি ওখানে আমরা প্রায় 75 জনের বেশি মানুষ এখানে শহীদ হয়েছে। আমাদের বিচার কার্য প্রায় শেষ, কিছুদিনের মধ্যে আমাদের সেখানে আর্গুমেন্ট হবে এবং আর্গুমেন্টের পরে আশা করি আমাদের রায় হবে এবং আমরা ইনশাল্লাহ ন্যায় বিচার পাব। দুবাইয়ে গ্রেফতারের পর শর্ত সাপেক্ষে জামিনে কারামুক্ত হয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত গত 27 জুলাই তার জামিন আবেদন মঞ্জুর করেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তিনি কারাগার থেকে মুক্তি পান। যদিও মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি বেনজির আহমেদ। জ্বালানি সংকট সমাধানে সৌর বিদ্যুতেই ঝুঁকছে সরকার। এ খাতে প্রয়োজনীয় নীতি সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। দুপুরে পল্টনে ERF আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি। আর খাত সংশ্লিষ্টরা বলেছেন, সরকারের সদিচ্ছা থাকলে নবায়নযোগ্য জ্বালানি দিয়েই সংকটের সমাধান সম্ভব। মনিরুল ইসলামের প্রতিবেদন।
দেশে ক্রমেই ফুরিয়ে আসছে জীবাশ্ম জ্বালানির মজুদ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে প্রকট হচ্ছে জ্বালানি সংকট। উন্নত বিশ্বে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটলেও বাংলাদেশের প্রচলন খুবই কম। এমন বাস্তবতায় জ্বালানির দীর্ঘমেয়াদী সংকট নিরসনে সরকারের নজর নবায়নযোগ্য জ্বালানির দিকেই। এ বিষয়ে সেমিনারের আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ। সর্বস্তরে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ছড়িয়ে দিতে সরকারের কাছে নীতিগত সহায়তা চেয়েছেন খাত সংশ্লিষ্টরা। একটা রিক্সাই হতে পারে একটা 1 কিলোওয়াটের পাওয়ার প্ল্যান্ট। এটা কিন্তু অলরেডি ইনভেস্টেড। আমার গভর্নমেন্টের কিন্তু নতুন করে ইনভেস্ট করা লাগবে না, শুধু লাগবে পলিসি এবং তাদেরকে রেগুলেশনস এর আন্ডারে নিয়ে আসা। আমরা যে 1 বিলিয়ন ফ্যামিলি বলছি, এইটাই যদি 3 কিলোওয়াট থেকে 1 কিলোওয়াট পর্যন্ত নিচের দিকে উপরে 3 কিলোওয়াট তা যদি উপস্থাপন করেন, দেশের মোট বিদ্যুতের 15% উৎপাদন করা সম্ভব। আর নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, জ্বালানি খাত নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে পতিত সরকার। সমাজের ভেতর থেকে যদি এই চাহিদা না আসে তাহলে তো মানুষ গ্রহণ করবে না। বিশেষ করে সিভিল সোসাইটি এবং এনজিওদের সবার আসলে আন্দোলনের মূল উদ্দেশ্য হওয়া দরকার যে কিভাবে আমরা বাসযোগ্য পৃথিবী তৈরি করব এবং সেখানে আমরা নিশ্চিত করব যে নবায়নযোগ্য। এই খাতে অর্থায়নের ক্ষেত্রে সহনশীল নীতি কাঠামোর পাশাপাশি উৎসাহমূলক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। চুলার ক্ষেত্রে তাহলে এলপিজিও লাগবে না, এলপিজিও তো কমে যাবে যদি আমরা নিশ্চয়তা করতে পারি যে সোলার সিস্টেমের মাধ্যমে এটা হবে। সেই জন্য আমরা বারবার আমাদের সরকার তাগিদ দিচ্ছে। প্রথম কথা হচ্ছে সোলারের ক্ষেত্রে আমরা উৎসাহ দিচ্ছি যে এইখানে ম্যানুফ্যাকচারিং করতে হবে। নবায়নযোগ্য জ্বালানির উপকরণের সহনশীল কর কাঠামো এবং ইলেকট্রিক গাড়ি উৎপাদনে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। আমরা চাচ্ছি যে ইলেকট্রিক্যাল ভেহিকেলও এইখানে ম্যানুফ্যাকচারিং হবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এবারে রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। সালের 2রা আগস্ট জুলাই আন্দোলনের এই দিনে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ সংঘর্ষের মধ্যেই আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি। পরদিন 3রা আগস্ট সারা দেশে বিক্ষোভ মিছিল এবং 4ঠা আগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন সমন্বয়করা। সারা দেশে সংঘটিত হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমা চাওয়া সহ 9 দফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিস্তারিত ইমদাদুল হক খানের প্রতিবেদনে। 2024 সালের 2রা আগস্ট দিনটি ছিল শুক্রবার। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় জুমার নামাজের পর আইনশৃঙ্খলা বাহিনীর দমনপীড়ন এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে সংগঠিত হত্যার বিচারের দাবিতে হাজার হাজার মানুষ ও শিক্ষার্থীরা রাজপথে নেমে আসেন। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 3রা আগস্ট সারা দেশে বিক্ষোভ মিছিল এবং 4ঠা আগস্ট সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালনের ঘোষণা দেওয়া হয়, যেখানে সারা দেশে সংগঠিত হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং স্বৈরাচার শেখ হাসিনার ক্ষমা চাওয়া সহ 9 দফা দাবি উপস্থাপন করা হয়, যার মধ্যে আন্দোলন ঘিরে সংগঠিত সহিংসতার বিচার, গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের মুক্তি এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিও ছিল। পাশাপাশি শিক্ষক ও সচেতন নাগরিক সমাজ রাজপথে নেমে এসে শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে দ্রোহযাত্রা কর্মসূচি পালন করেন। ডিবি হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 6 জন সমন্বয়ক মুক্তি পান এই দিন। তারা জানান, ডিবি অফিস থেকে তাদের দিয়ে যে কর্মসূচি প্রত্যাহারের বিবৃতি দেওয়া হয়েছিল তা তারা স্বেচ্ছায় দেননি। সোচ্চার হয়েছে আর তাকে কেউ দমায় রাখতে পেরেছে, এটা কখনো হয় না। এদিকে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে উত্তেজনা তৈরি হয়। কোথাও কোথাও সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে। আন্দোলন আরও বিস্তৃত হয়ে সাধারণ মানুষের মধ্যেও আলোচনার কেন্দ্রে চলে আসে। ঢাকা সহ অন্তত 5 জেলায় পুলিশ ও তৎকালীন সরকারি দলের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের তীব্র সংঘর্ষ হয়। হবিগঞ্জে সংঘর্ষের মাঝে পড়ে একজন শ্রমিক নিহত হন। দেশ জুড়ে প্রায় 370 জন আহত হন। আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে কমপক্ষে 32 শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ শিশু তহবিল। অন্যদিকে 2রা আগস্ট দুপুর 12টার পর সরকারি নির্দেশে ফেসবুক, মেসেঞ্জার এবং টেলিগ্রাম বন্ধ করে দেওয়া হয়। প্রায় 5 ঘন্টা বন্ধ থাকার পর সন্ধ্যা 7টার দিকে ফেসবুক ও মেসেঞ্জার পুনরায় সচল করা হয়।
পরিস্থিতি বেগতিক দেখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের সঙ্গে গণভবনে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করেন। যদিও সমন্বয়কেরা এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে দেন। তারা স্পষ্ট ঘোষণা করেন, রক্তের ওপর দাঁড়িয়ে কোনো সংলাপ হবে না। তারা সরকার পতনের এক দফা দাবির দিকে ধাবিত হন। 2 বছর পেরিয়ে গেলেও 2024 সালের এই দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম আলোচিত একটি দিন। সময়ের ব্যবধানে অনেক কিছু পরিবর্তন হয়েছে, তবে 2রা আগস্টের ঘটনাগুলো এখনও স্মরণ করিয়ে দেয় শিক্ষার্থীদের আন্দোলন কিভাবে একটি জাতীয় ইস্যুতে পরিণত হয়। এমদাদুল হক খান, মহনা সংবাদ, ঢাকা। হামির উপসর্গ নিয়ে গেল 24 ঘন্টায় আরও 4 শিশু মারা গেছে। এ নিয়ে 15 মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট 748 জন এবং নিশ্চিত হামে 95 জনের মৃত্যু হয়েছে। এছাড়া 24 ঘন্টায় হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে 1157 শিশু। হাম শনাক্ত হয়েছে 125 জনের এবং উপসর্গে আক্রান্ত হয়েছে 1032 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আবার আন্তর্জাতিক, ইরানের সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোনালাপে তিনি ইরানের ওপর নতুন করে বড় ধরনের হামলার কথিত পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ইরানে বড় ধরনের হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে কোনো আগ্রাসনের জবাবে সুনির্দিষ্ট ও যথাযথভাবে দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন। জাতীয় ক্রীড়া পরিষদের নতুন ক্রীড়া পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন জাহিদ পারভেজ চৌধুরী। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই নিজের কার্যালয়ে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তা, সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের শুভেচ্ছায় সিক্ত হন তিনি। দায়িত্ব গ্রহণের পর জাহিদ পারভেজ চৌধুরী বলেন, সরকারের ক্রীড়া উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নই হবে তার প্রধান অগ্রাধিকার। তিনি জানান, বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করবেন এবং দুর্নীতির বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স নীতি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ঢাকার যানজট নিরসনে চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর। বৃত্তাকার অংশে শিগগিরই নামবে ওয়াটার বাস, জানালেন নৌমন্ত্রী। বিএনপি পুরনো ফ্যাসিবাদের পথে হাঁটছে, অভিযোগ জামায়াত আমিরের। যে কোনো বৈষম্যের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা। যাত্রাবাড়িতে শহীদের প্রাথমিক তালিকায় 85 জন শনাক্ত, বললেন চিফ প্রসিকিউটর। আরও বাড়তে পারে এই সংখ্যা। এবং জ্বালানি সংকট সমাধানে সৌর বিদ্যুতেই ঝুঁকছে সরকার, বললেন অর্থ উপদেষ্টা। খাতের উন্নয়নে নীতি কাঠামো চান ব্যবসায়ীরা। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।